बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। বরেন্দ্র একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ হাজির ইসলাম, সহকারী শিক্ষক, বরেন্দ্র একাডেমি মাধ্যমিক বিদ্যালয় নিয়মতন নওগাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো যে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ আছে। তার কারণ হচ্ছে এই আমাদের মহামারী একটি ব্যাধি অর্থাৎ করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কারণেই আজকে আমি নবম দশম শ্রেণীর একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি। যে শিক্ষার্থী বন্ধুরা, আমি আলোচনা করব আজকে শুভ একটি গল্প নিয়ে। এই শুভ গল্প লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই শুভা গল্পটি আলোচনা করার পূর্বেই আমি আলোচনা করব আমাদের লেখক অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো যে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে এবং বাংলা হচ্ছে 1268 সালের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর ছোট থেকেই লেখালেখির অভ্যাস ছিল। মাত্র 15 বছর বয়সে তার একটি কাব্য প্রকাশিত হয়েছিল, যার নাম হচ্ছে বনফুল। এই প্রশ্ন তোমাদের নৌবাদ থেকে আসে যে 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য প্রকাশিত হয়েছিল? এটা হবে বনফুল। এই রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তিনি তার কাব্য প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিতের জন্য তিনি এশিয়ানদের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি অনেক, তার কাব্য আছে, ছোট গল্প আছে, উপন্যাস আছে, নাটক আছে, গান আছে। সেগুলোর মধ্যে দেখো মানসী, সোনাত্তরী, চিত্রাঙ্গন, খনিকা বলাকা, চোখের বালি, গোরা, ঘরে বাইরে যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্ত, করণী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে তার উল্লেখযোগ্য। শিক্ষার্থী বন্ধুরা, এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমাদের মাঝে নেই। তিনি চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন, অর্থাৎ পরকাল গ্রহণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন। তিনি মৃত্যুবরণ করেছেন 1940 খ্রিস্টাব্দে 7 আগস্ট। বাংলা হচ্ছে 1348 সালের 22শে শ্রাবণ। শিক্ষিত বন্ধুরা, আমরা এখানে জানলাম কিছু কিছু ইম্পর্টেন্ট দিকগুলো আলোচনা করলাম।
যেগুলো তোমরা জানো। আমি আবার বলি, তার জন্ম কত সালে, তারপর হচ্ছে তার 15 বছর বয়সে কি কাব্য প্রকাশিত হয়েছিল, তারপর তিনি কোন কাব্যগ্রন্থের জন্য এশিয়ানদের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং কত সালে, তারপর তার মৃত্যু কত খ্রিস্টাব্দে, অর্থাৎ 1941 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমরা জানলাম এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। আমরা একটু আলোচনা করব এখন এই শুভা এই একজন বাক প্রতিবন্ধী ছোট্ট একটি মেয়ে, এইসব কি কবিতাটা লিখেছেন না গল্প লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এখানে কি বলছে, আমি ছোট্ট করে আলোচনা করব, তারপর আমি যাব এই 10ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য একটি প্রশ্ন পড়েছে এই গল্প থেকে, সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখো এখানে বলছে, এই শুভ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প গুচ্ছ থেকে সংকলিত হয়েছে বা নেওয়া হয়েছে বা চয়ন করা হয়েছে, যেটা বলবা ধরবা তোমরা। এই বাক প্রতিবন্ধী অর্থাৎ এই শুভার কথা বলা হচ্ছে এখানে। এই বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ গল্পটি অমর হয়ে আছে। এই যেখানে কত সুন্দর কথা বলেছে এখানে, এই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে বাক প্রতিবন্ধী এই কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমতাময়ী যে একটা নিদর্শন গল্পটি যে অমর হয়ে আছে, এই গল্পটি তিনি তুলে ধরেছেন। শুভা কথা বলতে পারে না, এই শুভা পাক প্রতিবন্ধী, এই জন্য তিনি কথা বলতে পারেন না, এই জন্য তার মা তাকে ভালোবাসেন না। তিনি বলে, এটা আমার অভিশাপ, কেন আমাকে আল্লাহ এই বাক প্রতিবন্ধী নারীটা জন্ম দিল, এটা হচ্ছে আমার কি একটা অভিশাপ। কিন্তু দেখো এখানে বলছে যে মা মনে করেন এই তার নিয়তির দোষ, নিয়ত ভাগ্যের দোষ, নাহলে কেন আমার পেট থেকে একজন বাক প্রতিবন্ধী কিশোরী জন্মগ্রহণ করবে। কিন্তু দেখো, কিন্তু তার বাবা তাকে খুব ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? এই শুভাকে ভালোবাসতেন। আর কেউ তার সঙ্গে বলছে, দেখো আর কেউ তার সঙ্গে মেশে না বা খেলে না। তার বাবা ছাড়া তার সঙ্গে কেউ মেশে না, কেউ তার সঙ্গে খেলা করে না। তার একটাই কারণ যে তিনি কথা বলতে পারেন না। কিন্তু তার বিশাল একটি আশ্রয় জগৎ আছে। দেখো তারও একটা কি পছন্দের দিক আছে। এই জন্য বলছে যে তার একটি বিশাল আশ্রয় জগৎ আছে। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর, অর্থাৎ তিনি তাদের সঙ্গে মেলামেশা করতেন, আনন্দ পেতেন। তাদের সে খুবই কাছের জন, অর্থাৎ তিনি তার কাছে আসতেন যেতেন। এই জন্য তিনি কি ছিলেন? তাদের খুব কাছের লোক ছিলেন, কাছের জন ছিলেন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে প্রায় মুক্তির আনন্দ পেতেন, অর্থাৎ তিনি ঘুরতেন যখন তার মন থেকে আনন্দ পেতেন। একথা এখানে বলছেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ সৃষ্টি করেছেন এবং সেই সঙ্গেই তাদের প্রতি আমাদের মমত্ববোধের উন্মেষ ঘটাতে চেয়েছেন। অর্থাৎ আমরা যেটা কি করি, কোনো বাক প্রতিবন্ধী মেয়েকে অবহেলা না করি, তারা কি করি, ভালোবাসি। তিনি এই গল্পে সেটা তুলে ধরেছেন। প্রিয় শিক্ষক বন্ধুরা,
আমরা জানলাম এই গল্পের মূল বিষয় বস্তু। এবার আমরা আলোচনা করব, দেখো এখানে একটি প্রশ্ন আছে, দেখো শুভা গল্প অনুসারে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের আবেগ, অনুভূতি, অনুধাবন এবং তাদের প্রতি পরিবার ও সমাজের ভূমিকা নির্ধারণ। এই দেখো এখানে প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটাকেই কেন্দ্র করে তোমাদের যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা সুন্দরভাবে বাসায় লিখবে। দেখো এখানে আমি তোমাদের জন্য বোঝার জন্য আমি একটি ছোট্ট একটি কি করেছি, উত্তর শীট তৈরি করেছি। দেখো এখানে বলছে এই ভূমিকা বলতে বলছে শুভা সম্পূর্ণ বা এই শুভা গল্পের বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখক এর হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমতার বহিঃপ্রকাশ ঘটেছে। শুভা গল্পটি আমি যে পড়লাম, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। শুভা কথা বলতে পারে না, তাই সে মনের ভাব সবার মতো প্রকাশ করতে পারে না। বাবা ও মা আপনজনের কাছে নিয়ে সে দুশ্চিন্তা করেন, তা সে বুঝতে পারে। এই যে বাবা মা আছেন বলছিলেন, দেখো বাবা মা তাকে নিয়ে কি করে একটা দুশ্চিন্তা করে তিনি কিন্তু বুঝতে পারেন, তাই সে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করে। বাক প্রতিবন্ধী হওয়ার শুভার সাধারণ কোনো খেলার বন্ধু ছিল না। তার বন্ধুতে ছিল গোয়ালে দুটি গাভী ও সর্বস্বী পঙ্গুলির সাথে, ছাগল বিড়ালের সাথে, অর্থাৎ তার বন্ধু ছিল নির্বাক পোষা প্রাণী ও জড় বস্তুর সাথে। তিনি কি করতেন, যারা কথা বলতে পারতেন না তাদের সঙ্গে তার কি ছিল, বন্ধুত্ব ছিল। তবে তার একজন মানুষ বন্ধু ছিল যার নাম প্রতাপ। বিপুল নির্বাক প্রকৃতির কাছে শুভা পেত মুক্তি, আনন্দ, জগৎ সংসারে আশ্রয় খুঁজে ফেরে প্রকৃতি ও মানুষের মাঝে। এই আমরা তার ভূমিকা সম্পর্কে আলোচনা করলাম। এবার দেখো এখানে এই প্রশ্নটাকে 4টি সেক্টরে ভাগ করেছেন। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। দেখো প্রথম ধাপে লিখেছেন এখানে, আমি দেখো বাক প্রতিবন্ধী শুভা তার পরিবার ও সমাজ থেকে যে আদর্শ পেয়েছেন তার বিবরণ। এই দেখো তোমাদের প্রশ্নপত্র আছে। এখানে শুভা গল্পের প্রতি মানুষ শুভার প্রতি তার পরিবার ও সমাজে দায়িত্বহীনতা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিচিত্র হয়েছে। শুভা তার মায়ের কাছে ছিল বোঝাস্বরূপ। শুভা বাক প্রতিবন্ধী ছিল বলে শুভার মা শুভাকে নিজের পেটের কলঙ্ক ভাবতেন। মায়েরা সাধারণত পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার মাঝে যেন তার নিজের প্রতিচ্ছবি দেখতে পান, তাই কন্যার কোনো অসম্পূর্ণতা থাকলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ। তাই বাক প্রতিবন্ধী শুভাকে তার মা নিজের পেটের কলঙ্ক ভাবে। বোবা হওয়ার কারণে সে সবসময় ছিল তার বাবা মার নীরব হৃদয়তার। তার বাবা মা সব সময় তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতেন। এই কারণে শুভা সর্বদা তার পিতামাতার হৃদয়ে অস্বস্তি হিসাবে জাগরুক ছিল। তাকে নিয়ে তার প্রতিবেশীদের দুশ্চিন্তার
অন্ত ছিল না, তার ছিল না কোনো খেলার বন্ধু, বা তার শিষ্ট সমাজীকরণে ব্যাপক প্রভাব বিস্তার করে। এই সকল বিষয় সুভাকে নিজেকে সৃষ্টিকর্তার অভিশাপ হিসাবে ভাবতে বাধ্য করে। সকলের কাছ থেকে নিজেকে আড়াল আড়াল করে বা করতে পারলে যেন তার স্বস্তি মেলে। এখানে বলছে দেখো আসলে তিনি কি করছেন, আমি মানুষ আমি কীভাবে যাবো, এই যে তার একটা চিন্তা চেতনা, এই জন্য সবসময় কি করতেন, আড়ালে থাকতেন। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ আবার সেভাবে আছে, দেখো সবার প্রতি পরিবার ও সমাজের প্রত্যাশিত ইতিবাচক আচরণ, এই সম্পর্কে তোমাদের লেখা লাগবে, কমপক্ষে একটা পৃষ্ঠা তোমরা লিখবে। তারপর দেখো এখানে বলছে তৃতীয় ধাপের কথা বলা হচ্ছে এখানে, আমার পাশের বাড়িতে থাকে একটি ছেলে, তার নাম শাওন, বয়স 10 বছর। যখন ওর জন্ম হয় পরিবারের সকলের আনন্দের সীমা ছিল। সে বাবা মা প্রথম সন্তান, কিন্তু তার কাছে বা তার বয়স প্রায় 2 বছর হওয়ার পরও প্রকৃতির নিয়মে সে যখন কথা বলে না, তখন তাকে ডাক্তারের কাছে নেওয়া হলে জানা যায় সে জন্ম থেকে বাক প্রতিবন্ধী। একই কারণে তার কোনো বন্ধ হয়নি, সে লুকিয়ে রাখতো নিজেকে বাড়ির পাশে বাগানে। এই যে প্রিয় শিক্ষিত বন্ধুরা, এই আবার বলছে দেখো প্রকৃতির সাথে তার গড়ে উঠে সক্ষতা, সে খুব ভালো ছবি আঁকতে পারে। এবার বলছে এখানে দেখো প্রশ্ন তোমরা দেখবা, এখানে লেখা আছে দেখো নিম্নে তার বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ তুলে ধরা হলো। অর্থাৎ তিনি কিভাবে, দেখো তার বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ তুলে ধরা হলো। এটা 1টা 2টা 3টা 4টা সেক্টরে ভাগ করেছে, 5টা সেক্টরে পয়েন্ট আকারে লিখেছে, তোমরা সেটা লিখবে। এবার চতুর্থ ধাপ এখানে বলছে দেখো একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের, তার প্রশ্ন দেখো লেখা আছে এখানে যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেও অনুভূতির মন আছে। মন্তব্যটি শুভা ও আমার চেনা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করা হলো। অর্থাৎ এই সম্পর্কে কিছু তোমরা লিখবে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমি আর এই গল্প নিয়ে আলোচনা করছি না। আমি আবারও বলি, তোমাদের যারা নবম শ্রেণীতে আছো, তোমরা এই গল্পটি সুন্দরভাবে পড়বে। পড়ার পরে কিছু শব্দার্থ আছে, এই শব্দার্থ মুখস্থ করবে। দ্বিতীয় সেক্টরে দেখো এই আমাদের বিশ্বকবি ঠাকুর এই জন্ম পরিচিতি সম্পর্কে যে পয়েন্টগুলো আছে তোমরা মুখস্থ করে নিবে। তারপরে এই গল্পের মূল বক্তব্য তোমরা মুখস্থ করবে। যদি এই 4টি অপশন সুন্দরভাবে লিখে পড়া করো, তাহলে তোমাদের কোনো প্রশ্ন লিখতে অসুবিধা হবে না। আর দশম শ্রেণীতে বললাম যে আমি নির্দেশনা দিলাম, সেই অনুসারে তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্ট খাতায় উত্তরগুলো লিখবে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আজকে আমি আর কথা বলছি না। সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।